দেখো আবারও কি মারছে জানলা দিয়ে। মুখো আমার সাথে লুকোচুরি খেলা, দাঁড়ান আমি দেখাচ্ছি মজা। রাধা, এটা আমার নতুন ফোন, মম গিফট করেছে। অ্যাকচুয়ালি পুরনো ফোনটা ওই অ্যাক্সিডেন্টে হারিয়ে গেছিল তো তাই। বাহ, খুব সুন্দর দেখতে। আপনার নতুন ফোনের জন্য ওই কি যেন বলে, হ্যাঁ কংগ্রাচুলেশনস। আর এই দুটোর জন্য থ্যাংক ইউ। এগুলো আবার কি? ও মা, আপনি এগুলো চেনেন না? না, সে আমি চিনি, দ্যাট এগুলো গ্লাভস, বাট থ্যাংক ইউটা কিসের জন্য? আপনি যে ম্যানেজার বাবুকে দিয়ে এই গ্লাভসগুলো পাঠিয়েছেন যাতে কাছাকাছি করতে গিয়ে সাবান জল লেগে আমার হাতটা না জ্বালা করে, তার জন্য থ্যাংক ইউ। আমি ম্যানেজার বাবুকে দিয়ে তোমায় গ্লাভস কেন পাঠাতে যাব? আর ইউ ক্রেজি রাধা? আপনি পাঠাননি? তাহলে কে পাঠিয়েছে শুনি? সে আমি কি করে জানবো? ম্যানেজার বাবু কি তোমাকে আমার নাম বলেছে? সবকিছু কি বলতে হয় নাকি? আমি কি কিচ্ছু বুঝি না? আর শুনুন মশাই, আপনি না আমার সামনে একদম অভিনয় করবেন না, কারণ অভিনয়টা আপনি মোটেও পারেন না। আর আমি দেখেছি, আমি যখন কাছাকাছি করছিলাম আপনি আমাকে জানলা দিয়ে দেখছিলেন। হ্যাঁ দেখছিলাম, বাট তা বলে আমি তোমাকে গ্লাভস পাঠাতে যাব কেন? ইফ ইউ থিঙ্ক সো দেন প্রুভ ইট যে আমি তোমাকে গ্লাভস পাঠিয়েছি। আপনাকে আয়নার সামনে দাঁড় করে দিলে না, আপনার মুখের এই লুকোনো হাসিটাই প্রমাণ করে দেবে যে আপনি এগুলো পাঠিয়েছেন। এবার নিশ্চয়ই আপনি বলবেন আপনি কাটোয়ায় আমার জন্য রসগোল্লা নিয়ে যাননি, ভোলে বাবার মন্দিরে আপনি আমাকে চন্দ্রমিত্র খাইয়ে দেননি, তারপরে রাস্তার ধারে ফুচকা খেতে গিয়ে আপনি কম্পিটিশন করে ঝাল ফুচকাও খাননি, তাই তো? আমি তো বেঁচেই থাকবো না, আমি বেঁচে থাকবো না, আমার বেঁচে থাকার কোনো দরকার নেই। এই জীবন রাখা, এইটা দিয়ে আমি গলায় দড়ি দেবো। বেঁচে থাকতে কেউ আমাকে এবার থেকে যাবে না। আল্লাহ সালামে। কেন বলছিস? কেন ছাড়তে বলছিস না? শুনছিস না? ওরে তোরা আমার কথা শোন। আমি বেঁচে থাকলাম কি বললাম তাতে তোদের বাবার তো কিছু যায় আসে না। কি করবো বলো, কি করবো? এ বয়সে যে মহিলার কাছ থেকে তার বর অন্য বস্ত্রের সংস্থান কেড়ে নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তার তো পাগলামি করে পথে বেরোনো ছাড়া আর কোনো উপায় নেই। আর এ জীবন আমি রাখতেও পারবো না। তুমি যদি আমাকে ক্ষমা না করে আমার সংসারে আমাকে ফিরিয়ে না নাও, আমি এ জীবন কিছুতেই রাখবো না। আমি মরে যাবো, আমি মরে যাবো। বাবা, তুমি মাকে ক্ষমা করে দাও বাবা, মা আর কোনোদিন এরকম করবে না বাবা। ও বাবা, বাবা তুমি মাকে ক্ষমা করে দাও বাবা। ও বাবা। হ্যাঁ বাবা, এইবারের মতন মাকে ক্ষমা করে দাও। লক্ষ্মী, কেন কথা বাড়াচ্ছিস? কেন তোরা বুঝতে চাইছিস না? আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। তোদের বাবা যদি আমার ক্ষমা না করে আমি কিছুতেই বাঁচবো না। আমি মরে যাবো, আমাকে মরে যেতে দেবে। লক্ষ্মী রে, আমাকে মরে যেতে দেবে। বাবা চুপ করে দাঁড়িয়ে আছো কেন? মাকে এবারের মতো ক্ষমা করে দাও না বাবা। আচ্ছা বেশ, মরতে আমার বইয়েই গেছে। একবার আজকে ঝামেলাটা মিটিয়ে নিই, তারপর আবার চড়াও হবো ওই মুটির ওপর। ক্ষমা আমি একটা শর্তেই করতে পারি, যদি এই মুহূর্তে ফোন করে রাধা মায়ের কাছে ক্ষমা চায় তোদের মা, আর রাধা মা এই বাড়িতে এলে হাত জোড় করে ওর কাছে ক্ষমা চায়। কি ক্ষমা চাইবে তোদের মা?
তোমার বাড়ির থেকে ফোন এসেছে। ওয়েট। হ্যালো। হ্যালো কৃষ বাবা, কেমন আছো বাবা? শরীরটা এখন কেমন আছে? মাথার ব্যথাটা একটু কমেছে? হ্যাঁ, খাওয়া দাওয়া করছো তো ঠিক করে? হ্যাঁ, আমি আগের থেকে অনেক বেটার আছি। খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাকই চলছে। আপনি একদম চিন্তা করবেন না। যাক বাবা, নিশ্চিন্ত হলাম। বড্ড চিন্তা হয় তো, হাড়াটা তাহলে কেটেছে। হ্যালো, হ্যাঁ এ নিন, রাধার সাথে কথা বলুন। হ্যালো বাবা। কেমন আছিস মা? হ্যাঁ, ভালো আছিস তো? আমি খুব ভালো আছি বাবা, কিন্তু তোমার গলাটা এরকম ধরা ধরা শোনাচ্ছে কেন? কি হয়েছে তোমার? তুমি কি কাঁদছো? তুই সত্যিকারের ভালো আছিস তো রে মা? বউঠান সেদিন আমার সামনেই তোকে যেভাবে কথা শোনাচ্ছিলেন, আমার বড্ড চিন্তা হয়। দেখেছো তো বাবা, তুমি সব কিছু নিয়ে এত বেশি বেশি চিন্তা করো না। এবার আমার চিন্তা, গোমরা মুখর চিন্তা করতে করতে তোমারই শরীরটা খারাপ করবে। ওই চিন্তাটুকুই তো করতে পেরেছি রে মা। তোর জন্য তো আমি আর কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। তোকে যে এত অপমান সহ্য করতে হয়েছে, তার কোনো প্রতিকার করতে পারিনি তোর এই বুড়ো ভাবটা। শ্বশুর বাড়ি নয় আজকে হয়েছে, কিন্তু বাড়িতে তোর সেই ছোট্টবেলা থেকে তোর মা তোর সঙ্গে যে ব্যবহার করেছে, তারও তো কোনো প্রতিকার আমি করতে পারিনি। প্রতি মুহূর্তে লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, খাবার খোঁটা, ছিচিক্কার, কি জোটেনি তোর কপালে বলতো? হ্যাঁ, আমি তো কিছু করতে পারিনি রে মা। অসহায়ের মতো শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছি, কোনো প্রতিকার করতে পারিনি আমি। তুমি এসব কেন বলছো বাবা? কি হয়েছে তোমার? বোধোদয় হয়েছে আমার এতদিনে। তোর উপর যে অন্যায়গুলো হয়েছে, আমি তার প্রায়শ্চিত্ত করতে চাই মা। এনে ধর, আরেকজনের সঙ্গে কথা বল। কে বাবা? নাও, কথা বলো। রাধা, রাধা রে, আমায় ক্ষমা করে দে মা, আমায় ক্ষমা করে দে। মা, মা কি হয়েছে বলো তো বাড়িতে? তোমরা তোমরা সবাই মিলে এভাবে কান্নাকাটি করছো কেন? রাধা, এনি প্রবলেম? বুঝতে পারছি না। আর কিছু না রে মা, তুই শুধু ক্ষমা করে দে। আমি এতদিন ধরে তোর সাথে যে খারাপ ব্যবহার করেছি, তোকে যে খারাপ খারাপ কথা বলেছি, সব আমি না জেনে না বুঝে করে ফেলেছি মা গো। তুই ভগবানের কাছে প্রার্থনা কর আমার এই জিভটা যেন কষে যায়। এসব তুমি কি বলছো মা? আর কিচ্ছু শুনতে চাই না, তুই শুধু বল তুই আমায় ক্ষমা করেছিস। তুই আমাকে ক্ষমা না করলে আমার যে নরকেও ঠাঁই হবে না রে রাধা। তুমি তো আমার মা, তুমি আমাকে বকবে, মারবে, যা খুশি করবে। তা বলে তুমি এভাবে ক্ষমা চাইছো কেন? মা, তুমি বিশ্বাস করো, আমি কোনোদিনও এসব কথা ধর্তব্যের মধ্যেই আনিনি, কখনো এসব নিয়ে কখনো ভাবিনি। তুমি এভাবে ক্ষমা চেও না মা। তুমি এভাবে ক্ষমা চাইলে যে আমি নিজের চোখে ছোট হয়ে যাব। বল বল বল, তুই নিজের মুখে বল তুই আমায় ক্ষমা করেছিস, তুই নিজের মুখে বল। ও কথা আমি বলতে পারবো না মা। আমি শুধু তোমাকে একটা কথাই বলতে পারি, আমার জন্মদাত্রী মাকে তো আমি শুধু ছবিতেই দেখেছি, সত্যিকারের মা বলে তো আমি তোমাকেই জেনে এসেছি। তুমি না থাকলে মায়ের মমতা কাকে বলে আমি তো কোনোদিন জানতেই পারতাম না। ক্ষমা নয় মা, আমি শুধু তোমাকে একটা কথাই বলবো,
আমি তোমাকে খুব ভালোবাসি মা, খুব ভালোবাসি। ও মা, ও মা রাধা, রাধা তুই তো মানুষ নস, তুই তো দেবী রে। এত কাণ্ডের পরও তুই বললি তুই আমাকে ভালোবাসিস, হ্যাঁ? তোর মুখ থেকে এ কথা শুনে আমার যে 7 জন্মের পাপ একেবারে ধুয়ে মুছে গেল রে। ওকে শুনছো, শুনছো? রাধা আমায় ভালোবাসে, এই পাপিষ্টাকে রাধা এত কাণ্ডের পরেও ভালোবাসে। আমিও ভালোবাসবো, আমিও রাধাকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না গো, পুজো করবো, দেবীর মতো পুজো করবো, পুজো করবো। রাধামা, এখন আমি রাখছি, কেমন? যেটা করবে সেটা মন থেকে করো মনোরমা। এ বাড়ির বাস তোমার উঠে যাবে সে ভয় করো না কিন্তু, বুঝেছো? এই যে রাধামা তোমাকে বলেছে না যে তোমাকেও ভালোবাসে, সেটাও এইখান থেকে বলেছে মনোরমা, এইখান থেকে, এইখান থেকে। ঝাঁটামারি এমন ভালোবাসার মুখে সতীনের মেয়ের সাথে খারাপ ব্যবহার করাটাই সৎ মায়েদের ধর্ম, সেটাই সংসারের নিয়ম। শুধুমাত্র লক্ষ্মী বিনার বাবার জেদের জন্য আমাকে রাধার কাছে আজ ক্ষমা চাইতে হলো। তো এই অপমানের শোধ যদি না আমি তুলেছি, তাহলে আমার নামও মনোরমা বেরা নয়। দেখ, তোর কাছ থেকে এই মুহূর্তে ক্রিসের মেন্টাল বা ফিজিক্যাল এই দুটোর যা কন্ডিশন শুনলাম, ব্যানার্জি পরিবারের যা কন্ডিশন শুনলাম, ইনফ্যাক্ট এসবি গার্মেন্টসের 35 কোটি টাকার লোন, এটা শুনে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওরা মানে ব্যানার্জি ফ্যামিলি এই মুহূর্তে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। আর এই মুহূর্তে যদি কেউ ওকে বাঁচাতে পারে সেটা হলো তুই, যারা। আমি? বাট মম, তুমি এই বিজনেসটাকে কিন্তু আবার দাঁড় করানো তোমার কাছে কোনো ব্যাপার নয়। এই 35 কোটি টাকার লোন তুমি ইজিলি মিট আপ করতে পারবে। হ্যাঁ, ইনিশিয়ালি তোমাকে পুরো ব্যাপারটা যেচে নিজের কাঁধে নিতে হবে। তারপরে তুমি যদি লোনটা শোধ করতে পারো তাহলে তো ব্যাস হয়েই গেল। ব্যানার্জি পরিবারের সকলের কাছে তুমি হয়ে উঠবে দেবী, সবাই তোমায় পুজো করবে, বুঝেছো? আর ওই রাধা বাস ছুঁড়ে ফেলে দেবে ওকে ফুটপাতে, দ্যাটস ইট। কিন্তু মানে আমি বুঝতে পারছি তুমি কি বলছো। বাই চান্স যদি প্ল্যানটা সাকসেসফুল না হয় আর আমি যদি লোনটা শোধ না করতে পারি মম, যারা, তখন প্ল্যান বি ভাবা আছে। সি, প্রথমে তুমি এসবি গার্মেন্টস আর ব্যানার্জি পরিবারের লোকেদের হাতের মুঠোয় আনার চেষ্টা করো। সেটাই তুমি যদি সাকসেসফুল না হও, সুযোগ যদি তোমার হাত থেকে চলে যায়, তখন আমরা অন্য কিছু করব। দেখো, এসবি গার্মেন্টসের 35 কোটি টাকার ব্যাংক লোন, সেটা যদি ওরা দিতে না পারে, and as per my knowledge, এসবি গার্মেন্টসের শেয়ারগুলো ব্যাংকে বন্ধক রাখা আছে, সেগুলো নিলামে উঠবে। আর যখনই নিলামে উঠবে তখন আমার এবং তোমার বাবার যারা বন্ধু বান্ধব ইনভেস্টর আছে তাদের দিয়ে নিলামের ওই শেয়ারগুলো আমরা কিনে নেব। তারপর এসবি গার্মেন্ট আমাদের। কি বুঝলে? শোনো, যে কারণে আজকে তোমাদের সবাইকে এখানে ডাকা হয়েছে সেটা হলো যে রাধা মায়ের সেবায় ক্রিসের কন্ডিশন যখন অনেকটা স্টেবল হয়েছে, তখন আমাদের এখন এই বিজনেসের উপর কনসেন্ট্রেট করা উচিত। 35 কোটি টাকার লোন আমাদের মাথার ওপর, এটা শোধ করতে না পারা পর্যন্ত আমার তো রাতে ঘুম হচ্ছে না। আমি বুঝতে পারছি ড্যাড,
তোমার অবস্থাটা বুঝতে পারছি, আর এটাও বুঝতে পারছি যে ক্রিশ এখন অসুস্থ বলে তুমি সেভাবে তোমার টেনশনটা প্রকাশ করতে পারছো না। বাট ড্যাড, আমি তো আছি, প্লিজ ডোন্ট ওয়ারি। ইনফ্যাক্ট আমি ভাবছিলাম যে আজকেই সমস্ত ডিটেলস নিয়ে আমাদের কোর টিমের সাথে বসবো। এই তোমার ফ্যাব্রিক, ডিজাইনস, ডাই, কী ধরনের কালার্স ইউজ করা উচিত, এই সমস্ত কিছু ওদের সাথে ডিসকাস করবো, যাতে যত তাড়াতাড়ি সম্ভব আমরা প্রজেক্টটা স্টার্ট করতে পারি আর মার্কেটে সেল করাটা শুরু করতে পারি। তোমাদের মিটিংটা আজকে কখন গো? ঈশান, 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 খালি ফোন আর ফোন, ফোনে রাখতো। ঈশান, ঈশান, তুমি আর বাবা আজকে কোর টিমের মিটিংয়ে কাকুন দিদির সঙ্গে যাবে। ওখানে যা যা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত কাজ করতে হবে, সেগুলো মন দিয়ে শুনবে। আর তোমার দাদা এখন অসুস্থ, এখন তো তুমি কোম্পানির ব্যাকবোন, তাই না? কি বলে রমল? ঈশান হচ্ছে এসবি গার্মেন্টস এর ব্যাকবোন। রং উইথ ইউ? একটা ইম্পর্টেন্ট বিজনেস মিটিং হচ্ছে, এরকম লোক হাসানোর কথা কেন বলছো তুমি? হোয়াটস রং উইথ ইউ? আমি বলছি বৌদি, তুমি তুমি রমলার কথাটা ঠিক বুঝতে পারোনি। ও বলতে চাইছে যে এবার তো ঈশানকে ব্যবসার হালটা ধরতে হবে, ওকে তো বুঝতে হবে, তো ওকে তো অ্যাটলিস্ট এনকারেজ করতে হবে, তাই না? দিব্য, এখন তোমার ছেলে ঈশানকে এনকারেজ করার টাইম না। এখন প্রায়োরিটি হচ্ছে আমাদের ব্যাংক লোনটা শোধ করা। ক্যান ইউ ইমাজিন 35 crores আমাদের ব্যাংক লোন মাথার উপর আছে। বাই দ্য ওয়ে দিব্য, তোমার ওই 15 লাখ টাকা তুমি বললে তোমার হিসাবটা পেয়ে গেছো, রাইট? এক কাজ করো, আমরা সবাই আছি, তুমি একটু হিসাবটা বুঝিয়ে দাও তো। ওই 15 লাখ টাকা আমাদের এখন খুব দরকার। হ্যাঁ, বৌদি, হিসেব তো আমার তৈরি আছে, মানে জাস্ট সব রেডি করা আছে। তুমি চাইলেই মানে এই মিটিংয়ের পরেই আমি দিয়ে দেবো। কিন্তু আমার যেটা দুশ্চিন্তা হচ্ছে সেটা হচ্ছে ওই 30 কোটি টাকার যে লোন, ওটা নিয়ে আমরা ঠিক সময়ে প্রোডাক্টটা রেডি করতে পারবো কিনা সেটা নিয়ে এত দুশ্চিন্তা হচ্ছে, মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে। ডেডলাইন দাদা, ডেডলাইন কাকুন, ডেডলাইন কিন্তু মিস করা যাবে না, না? সবচেয়ে বড় কথা কাকুন, প্রদীপ, মানে এটা তো এসবি গার্মেন্টস এর রেপুটেশনের ব্যাপার, না দাদার রেপুটেশনের ব্যাপার, মানে এত চিন্তা হচ্ছে। ড্যাড, আমি ভাবছিলাম যে আমরা একবার ক্রিশের ঘরে গিয়ে ওর কাছ থেকে এই ক্রিয়েটিভ পার্টটা ঠিক আমরা একটু জেনে নিই, মানে সেটা ভালো হয়। কারণ এই প্রজেক্টটা তো ওর বেবি, মানে ও এটা নিয়ে ডে 1 থেকে কাজ করছে, সেখানে ওর ইনভলভমেন্ট ছাড়া কিন্তু এটা সাকসেসফুল হবে না। বাট ক্রিশ তো এখনো পুরোপুরি সেরে ওঠেনি কাকন। ড্যাড, আমরা তো শুধু আলোচনা করবো, ওকে তো বিছানা থেকে উঠতেও হবে না। নো 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 কাকুন, ইউ আর নট রাইট। তুমি ঠিক বলছো না। আমরা যদি কৃষির কাছে ক্রিয়েটিভ পার্টও ডিসকাস করি, ইমিডিয়েটলি 35 crores এর লোনের টেনশনটা ওর মাথায় চেপে বসবে। আর ডক্টর তো বলে দিয়েছে ক্লিয়ারলি, ওকে আমরা কোনো রকমের টেনশন দিতে পারি না। ইট ইজ নট গুড ফর হিম। দ্যাটস রাইট। হ্যাঁ, আমি তো এই জন্যই বলেছিলাম তোমরা শুধু শুধু ভুল বুঝছো। এখন কৃষ অসুস্থ, সেই জন্য ঈশান ও আর কাকুন মিলে পুরো ব্যাপারটা সামলে নি। ড্যাড, আমি ভাবছিলাম যে এই ক্রিয়েটিভ পার্টে কৃষির জায়গায় রাধাকে ইনভলভ করলে কেমন হয়? ওই তো নিচে সবাই বিজনেস নিয়ে ডিসকাস করছে। ড্যাডের গলা শুনে তো যথেষ্ট টেন্স লাগছে। মম, ড্যাড দুজনেই টেনশনে, আর আমি দুজনকে একটু রিলিফ না দিয়ে এইভাবে বিছানায় শুয়ে আছি। না, এইভাবে বিছানায় শুয়ে থাকলে চলবে না। আমার যে করেই হোক নতুন প্রজেক্টের কাজটা শুরু করতেই হবে। আমি থাকতে যদি ড্যাডের স্বপ্নের কোম্পানিটা শেষ হয়ে যায়,
তাহলে আমি জীবনে নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি যদি নিজের এই হাতে পায়ে মাথার যন্ত্রণাকে ইম্পর্টেন্স দিই তাহলে তাহলে ড্যাডের বুকে এখন যে যন্ত্রণাটা হচ্ছে সেটাকে আমি সারাতে পারবো না, কোনোদিন সারাতে পারবো না। আমাকে দাঁড়াতেই হবে, আমাকে দাঁড়াতেই হবে। রাধা, রাধা, রাধা। সেভাবে কেন চেঁচাচ্ছে? কি হয়েছে ওর? ক্রিস, আমি আসছি।